বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এমন কোনো রাজনৈতিক দল নেই যার রাজনীতি সে করেনি। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ছোট্ট একটি গ্রাম মাদারখোনা, সেখানেই জন্ম নিয়েছিল বাংলার ইতিহাসের বর্বরতম খুনের তকমা। নারী, রক্ত আর ক্ষমতা লোভে যাকে উন্মাদ করে রেখেছিল সারাটা জীবন। মানুষ খুন করে মাগুর মাছকে খাইয়ে দুধ দিয়ে গোসল করাই ছিল তার রেওয়াজ। হ্যাঁ, আমি ইরশাদ শিকদারের কথাই বলছি, যে ছিল খুনি শিকদার নামে পরিচিত। হি ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রিমিনাল ইন দ্য হিস্ট্রি অব বাংলাদেশ। আজকের ভিডিওতে জানবো কিভাবে এরশাদ শিকদার নৌকার ঘাটের কুলি থেকে বাংলার ইতিহাসে সব থেকে বড় ক্রিমিনাল হলো। মাদারখোনা গ্রামের দরিদ্র কৃষক বন্দে আলী মিয়ার ছোট ছেলে এরশাদ শিকদার। 12 বছর বয়সী এরশাদ শিকদারের বাবা কঠিন অসুখে মারা যান। এরপর থেকে তার মা এবং বড় ভাই সংসারের দায়িত্ব নেন। তার মা মানুষের বাড়িতে কাজ করত। হঠাৎ একদিন এরশাদ বাড়ির কোনায় অস্বাভাবিক কিছু শব্দ শুনতে পায়, যেটার সাথে সে একদমই পরিচিত না। কৌতূহল নিয়ে ঘরের ভেতর উকি মেরে দেখতে পায় তার মা গ্রামের সব থেকে প্রভাবশালী নেতার সাথে নগ্ন হয়ে কিছু একটা করছে। তবে সে বুঝতে পারে তারা কি করছে, যার কারণবশত এরশাদের ভয়ঙ্কর লালসার শিকার হতে হয়েছে অসংখ্য নারীকে। রেওয়াজ আছে নিজের কন্যাও রেহাই পায়নি তার থেকে, তবে এর সত্যতা কতটুকু তা অজানা। 1966-67 সালে তারা সপরিবারে পাড়ি জমায় খুলনার ঘাট এলাকায়। তার মা বাড়ি বাড়ি কাজ করে এবং তার ভাই হলো ঘাটের কুলি। এরশাদ হলো কুলি সর্দার কাশেমের সহযোগী। তারপর শুরু করে টুকটাক চুরি করা এবং ধরাও খেলো কয়েকবার। ডাকনাম হয়ে গেল রাঙা চোর নামে। কিছুদিন পর কুলি সর্দার পরিবর্তন হয়ে এবার এলো আঞ্জু সর্দার। এরশাদও দ্রুত তার কাছের লোক হয়ে উঠল আর তার হয়ে কাজ করতে থাকলো। কিন্তু আঞ্জু সর্দার ছিল তার এই তার ফাঁদে পড়ল এরশাদ। সাল 1976 থেকে 77 নতুন সঙ্গী হিসেবে বেছে নিল একটি রামদা। এই রামদা ছিল ঘাট এলাকায় রাজত্বের কাঠি। শুরু করে দিল ডাকাতি। 5 জনের একটি টিম গঠন করল। তাদের কাজ ছিল বাস এবং কার্গো থেকে পণ্য চুরি করে নদীতে লাফিয়ে পড়া। টিমে লোক বাড়তে থাকলো আস্তে আস্তে, আর বাড়তে থাকলো অপরাধের মাত্রাও। ট্রলারের চাঁদাবাজি থেকে শুরু করে রেল লাইনের পাত চুরি, কোনোটাই বাদ দিল না। 1982 সাল বাংলাদেশের ক্ষমতার চেয়ারে তখন আরেকজন এরশাদ। এরশাদ শিকদার তখন জড়িয়ে পড়ে দখল আর হেরোইনের ব্যবসায়। 1988 সাল এরশাদ শিকদার যুক্ত হয় জাতীয় পার্টির রাজনীতিতে। ভোটারবিহীন নির্বাচনে খুলনার তৎকালীন 21 নং ওয়ার্ড বর্তমান 8 নং ওয়ার্ডের কমিশনার হয়। শুরু হলো সরকারি সম্পত্তি দখল। সরকারি জায়গায় গড়ে তুলল বিশাল এক বস্তি, যেখানের বাসিন্দা ছিল কুলি, মুচি, দিনমজুর সহ বিভিন্ন পেশার মানুষজন। সেখানকার অনেকেই যুক্ত হতে লাগলো এরশাদের সন্ত্রাসের সঙ্গী হিসেবে। এরশাদ বস্তিবাসীর নিকট খুব প্রিয় হয়ে ওঠে। বস্তিবাসীর সাপোর্ট আর প্রশাসনিক ক্ষমতা দুটোই এরশাদকে আরও শক্তিশালী করে তোলে। এবার তার বিরুদ্ধে যে কথা বলবে তার সরাসরি মৃত্যুবরণ করতে হবে। ৭ সাল ক্ষমতা আসলো বিএনপি। এরশাদও তার দল বদল করে যোগ দিল বিএনপিতে, কারণ তার দল চাই না, তার চাই ক্ষমতা। তারপর এরশাদ দখল করে একটি বরফ কল এবং এই বরফ কলই হয়ে ওঠে ভয়াবহ টর্চর সেল। রফিকের এই বরফ কল দখল করে এরশাদ শিকদার ঘাটের সবাইকে এখান থেকে বরফ নিতে বাধ্য করেছিল। বরফ কলের ভেতর চলতে থাকে একের পর এক খুন। বরফ কলের ভেতর ছিল আলাদা একটি রুম, যেখানে এরশাদ জুয়ার আসর বসাতো। সেখানে অংশগ্রহণ করত প্রশাসন থেকে শুরু করে বিত্তশালী লোকজন, আর এরশাদ তাদের বিনোদনের ব্যবস্থা করত, একেবারে ভিন্ন ধরনের বিনোদন। কথিত আছে বাংলা চলচ্চিত্রের একজন নামকরা ভিলেন উপস্থিত থাকতেন এই আসরে। এভাবে ক্ষমতাসীন লোকজনদের নিজের করে নিতে থাকেন এরশাদ শিকদার। আরও সহজ হয়ে উঠল নরপিচাস হওয়ার রাস্তাটা। তার সবথেকে বড় শত্রু ছিল পার্শ্ববর্তী এলাকার কমিশনার আওয়ামী লীগ নেতা মুসলিম উদ্দিন খান। একবার মুসলিম উদ্দিন খান মামলা করল এরশাদের বিরুদ্ধে। তখন মামলা থেকে বাদ পড়ল তার দলেরই ঢাকাইয়া আজিজ। সন্দেহ শুরু হলো এরশাদের। নিশ্চয়ই আজিজ সহায়তা করে মুসলিম উদ্দিনকে। সন্দেহ থেকে হত্যা করলো আজিজকে এবং হত্যা মামলা করলো মুসলিম উদ্দিনের বিরুদ্ধে। এক পর্যায়ে এরশাদ শিকদার মুসলিম উদ্দিনকে তার বরফ কলে সমঝোতার কথা বলে ডেকে এনে খুন করে। 1996 সাল ক্ষমতায় আসলো আওয়ামী লীগ। 1997 সাল যখন আওয়ামী লীগ নেতা মুসলিম উদ্দিন খান হত্যার প্রধান আসামি এরশাদ এবং পুলিশের ডায়েরিতে তার নামে আরও 30টি মামলা রয়েছে আর পুলিশ তাকে ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা করেছে, ঠিক তখনই পুলিশের সামনে খুলনা সার্কিট হাউসে আওয়ামী লীগ নেতাদের গলায় মালা পরিয়ে দলে যোগ দেয় এরশাদ শিকদার। এ নিয়ে দলের মধ্যে বিতর্ক শুরু হয়। ফলে 1998 সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরশাদ শিকদার মোট 6টি বিয়ে করেছিল। তার প্রথম স্ত্রী খদেজা বেগম, আরও একজনের নাম সানজিদা আক্তার শোভা, যাকে তার স্বর্ণকমলে এনেছিল। স্বর্ণকমল হচ্ছে তার বিলাসবহুল একটি বাড়ি।
এছাড়াও রূপসার রাজাপুর গ্রামের তসলিমা, বাগেরহাটের রামপাল উপজেলার ফরিদা, যাত্রাপালের নায়িকা দুর্গারানী, সহযোগী বারেক কমান্ডারের স্ত্রী রমেশার কথাও জানা যায়। প্রথম স্ত্রীর গর্ভে 4টি সন্তান জন্ম নেয়, 3টি ছেলে ও 1টি মেয়ে। গ্রেফতারের পর শোভার গর্ভে জান্নাতুন নুরি এমিলি ঈশা নামে এক মেয়ের জন্ম হয়। 2022 সালের 4 মার্চ রাজধানীর গুলশানের একটি বাসা থেকে জান্নাতুন নরিন এশার লাশ উদ্ধার করে পুলিশ। এরশাদ শিকদারের পতন হয় তার সবথেকে কাছের মানুষ নূর আলমের কারণে। এরশাদ শিকদারের সমস্ত কিছুই দেখাশোনা করত নূর আলম। এক কথায় হি ওয়াজ দ্য রাইট হ্যান্ড অফ এরশাদ শিকদার। নূর আলম এরশাদের সহযোগী ছিল তখন থেকেই, যখন তাকে রাঙা চোর বলে ডাকা হতো। তাহলে বিপত্তি কোথায়? তার কারণ একটাই, এরশাদ শিকদারের নারী লোভ। রাস্তায় কোনো মেয়ের উপর চোখ পড়লে তাকে ভোগ করতে দুবার ভাবত না এরশাদ শিকদার। এরশাদের চোখ পড়ে নূর আলমের নিজের স্ত্রীর উপর, যাকে নূর আলম অনেক বেশি ভালোবাসত। নূর আলমকে কাজে পাঠিয়ে এরশাদ তার স্ত্রীকে ধর্ষণ করে, কিন্তু নূর আলম কিছুই বলে না, শুধু সময়ের অপেক্ষা করে। 1999 সাল 11ই আগস্ট খালিদ হত্যা মামলায় তোলপাড় সারা দেশ। এরশাদ সিদ্ধান্ত নিল এবার একটা গল্প সাজানো যাক। সে চিন্তা করলো পুলিশের কাছে ধরা দিবে এবং সিস্টেম করে আবার বেরিয়েও আসবে। কিন্তু ঘটল বিপত্তি। এরশাদের গ্রেফতারের পর তার সবথেকে কাছের বন্ধু নূর আলম এরশাদের বিরুদ্ধে সাক্ষী দিতে শুরু করলো। তৎকালীন খুলনার পুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইকবাল নিরলস কাজ করলেন এরশাদের বিরুদ্ধে। 2000 সালের 30 এপ্রিল খুলনা দায়রা জজ আদালতে বিচারক এম হাসান ইমাম এরশাদ শিকদারের ফাঁসি ঘোষণা করেন। কারাগারে থাকাকালীন এরশাদের কোনো অনুশোচনা ছিল না। তার লেখা একটি গান গেয়ে সময় পার করত। আমি তো চলে যাব, মরে যাব, রেখে যাব সবই। এই গানটিকে সে কারাগারে সময় পার করত। এরশাদ শিকদারের মৃত্যুদণ্ডের আগে এরশাদ শিকদার রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু রাষ্ট্রপতি তা নাকচ করে দেয়। আর ফেরা হলো না বরফকল নামক রক্তের গঙ্গায়। মৃত্যুর আগ মুহূর্তে এরশাদ শিকদার একটি কথাই বলছিল, আমি কোনো অপরাধ করিনি। কে জানে সে অপরাধ করেছে কিনা? হয়তো মানুষ খুন করা তার কাছে কোনো অপরাধই না। 10 মে 2004 রাত 12টা 1 মিনিটে রুমাল ফেলা হলো, পাটাতন সরিয়ে দেওয়া হলো পায়ের নিচ থেকে। ফাঁসি হলো রক্তপিপাসু এক দানবের।